সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালো আছো। তো এসো, আজকে আমরা এই গুণগত রসায়নের পার্ট 13, 14 এবং 15 তড়িৎচুম্বকীয় বর্ণালী, রেখা বর্ণালীর উৎস, মৌল শনাক্তকরণ আর হাইড্রোজেন পরমাণুর বর্ণালী নিয়ে আলোচনা করি। দেখো, তড়িৎচুম্বকীয় বর্ণালী, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় অর্থাৎ পারস্পরিক বিক্রিয়ায় এই তড়িৎচুম্বকীয় বর্ণালীর সৃষ্টি হয়। লক্ষ্য করো, একটা তড়িৎক্ষরণ নলে যদি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটোকে একই সাথে তৈরি করা যায়, তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার ফলে যে বর্ণালীর সৃষ্টি হয় সেটা হলো তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। তো যদি এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র ধরি, তাহলে এই এক্স অক্ষের যদি উলম্ব বরাবর তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে এটার যে আনুভূমিক বরাবর, এই আনুভূমিক বরাবর হবে চৌম্বক ক্ষেত্র। তাহলে একটা দিকে তড়িৎ ক্ষেত্র ধরলে আর একটা দিকে ধরতে হবে চৌম্বক ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের ফলে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী সৃষ্টি হয়। আর এই সময় রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি, দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি, এক্স রে রশ্মি, গামা রশ্মির সৃষ্টি হয় এবং এক একটা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এক এক রকম। এবং রেডিওর তরঙ্গ দৈর্ঘ্য একরকম, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য আর এক রকম। আর তোমরা জানো ই সমানুপাতিক নিউ, শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক, বা ই সমান সমান এইচ নিউ। এবং নিউ সমান কি জানো বলো? সি বাই ল্যামডা। তাহলে অতএব ই সমান সমান কি বলো? এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। যদি এইচের মান, সি এবং ল্যামডা জানা থাকে, তাহলে শক্তিটাও নির্ণয় করা যায়। শিক্ষার্থী, তোমাদের কিন্তু এই তড়িৎচুম্বকীয় বর্ণালীর গণিত করার সময় একক নিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়। যে সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে গেলে কী করতে হবে, বা ন্যানোমিটারে গেলে কী করতে হবে, এগুলো নিয়ে কিন্তু তোমরা বিভিন্ন সমস্যায় পড়ো। এবং এর সমাধান হচ্ছে কয়েকটা কথা মনে রাখতে হবে। একটা হলো বড় একক এবং ছোট একককে বুঝতে হবে। বড় একক এবং ছোট একক, মনে করো 80 কেজি। তুমি 80 কেজি চাউল নিয়ে আসো, সে বাজারে গিয়ে 80 কেজি চাউল নিয়ে আসলো। আর একজনকে বলা হলো তুমি 2 মণ চাউল নিয়ে আসো, তো যে 80 কেজি সেই তো 2 মণ। নাকি কম বেশি? নিশ্চয়ই কম বেশি নয়। 80 কেজি আনতে বললেও যে পরিমাণ আনবে, 2 মণ আনতে বললেও ঠিক একই পরিমাণ আনবে। তাহলে 80 কেজি এবং 2 মণ তো সেম। দেখো, কেজি আর এখানে কি কোন একক বলো? মণ। দুটো যদি সেমই হয়, পরিমাণটা যদি সেম হয়, কিন্তু দেখো এই মণের আগের যে সাংখ্যিক মান 2, আর এটা কত দেখো? 80। তাহলে কেজি আর মণের মধ্যে বড় একক আর ছোট একক কোনটা? নিশ্চয়ই জানো, কেজি হচ্ছে ছোট একক আর মণ হচ্ছে বড় একক। যদি বলতাম 80 মণ নিয়ে আসো, তাহলে তো অনেক আনতে। তাহলে ছোট একক হচ্ছে কেজি আর বড় একক হচ্ছে মণ। পরিমাণ একই, এই বড় এককের পাশে সাংখ্যিক মানটা ছোট থাকবে আর এই ছোট এককের সাংখ্যিক মানটা দেখো বড় থাকবে। তাহলে এ কথা মনে রাখলেই তো হয়ে যাবে যে কোনটা বড় একক এবং ছোট একক, এবং বড় এককের সাংখ্যিক মানটা ছোট থাকে এবং ছোট এককের সাংখ্যিক মানটা বড় থাকে। এই কারণে বড় একক থেকে ছোট এককে যেতে হলে, লক্ষ্য করো, বড় একক থেকে ছোট এককে যেতে হলে যেহেতু ছোট এককের সাংখ্যিক মানটা বেশি থাকে, সেহেতু তাকে বেশি করতে হলে বড় একক থেকে ছোট এককের যে সম্পর্ক, সেই সম্পর্কের সাথে গুণ করতে হবে।
যেমন 2 মণ সমান কত কেজি যদি বলা হয়, তোমরা জানো 1 মণ সমান 40 কেজি, তাহলে 2 মণ সমান 2 ইন্টু 40, দেখো 80 কেজি। কি করলাম দেখো, মণ থেকে কেজিতে যেতে হলে, মণ থেকে কেজিতে কনভার্ট করতে গেলে দেখো গুণ করলাম কত দিয়ে, মণের সাথে কেজির যে সম্পর্ক 80 দ্বারা, 40 দ্বারা। এখন মণ থেকে কেজিতে গেলে, যেহেতু কেজি ছোট একক, তাহলে ছোট এককের মানটা বড় থাকে, আর মানটা বড় করতে হলে অবশ্যই গুণ করতে হবে। তাহলে বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করতে হয়, আর ছোট একক থেকে বড় এককে আসতে গেলে ভাগ করতে হবে। লক্ষ্য করো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো মিটার এবং সেন্টিমিটারের মধ্যে মিটার বড় একক, সেন্টিমিটার ছোট একক। এই কারণে দেখো বড় এককে সংখ্যক মানটা ছোট আছে 1, এবং ছোট এককে সংখ্যক মানটা দেখো বড় আছে। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান কত লেখা যাবে বলো, কত মিটার হবে? তাহলে এভাবে লিখে নেবা যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, অতএব 1 সেন্টিমিটার সমান 1/100, আর 1/100 মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -2, কারণ 100 মানেই তো 10 স্কোয়ার, আর 1 বাই আছে উপরে উল্টে গেলে ইনভার্স হয়ে যায়। তাহলে দেখো 1 সেন্টিমিটার সমান 10 টু দি পাওয়ার -2 মিটার। লক্ষ্য করবে, ন্যানো এবং অ্যাংস্ট্রম মিটারের সাথে, অর্থাৎ 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। ন্যানো অর্থাৎ 9, যেহেতু মিটারের থেকে ন্যানোমিটার ছোট, তাই 10 টু দি পাওয়ার 9, তাহলে 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার। আর 1 ন্যানোমিটার সমান হবে, এটাকে ইনভার্স করো, তাহলে 10 টু দি পাওয়ার -9 মিটার। এখন যদি মনে করো ন্যানোমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে চাও, তাহলে কিন্তু সম্ভব হবে, কারণ ন্যানোমিটারকে মিটারে রূপান্তর করবা, আর মিটার থেকে তখন সেন্টিমিটারে চলে যাবা। লক্ষ্য করো, আবার 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 10 অ্যাংস্ট্রম। তাহলে দেখো অ্যাংস্ট্রম ছোট একক, তার মানটা দেখো বড় আছে, এবং মিটার দেখো বড় একক, তার মানটা দেখো ছোট আছে। তাহলে 1 অ্যাংস্ট্রম সমান কত হবে বলো, 10 টু দি পাওয়ার -10 মিটার। আর মিটারের থেকে সেন্টিমিটার যেতে হলে কি করতে হয় তোমরা জানো। সাপোজ এটা এখান থেকে তুমি সেন্টিমিটারে যেতে চাও, তাহলে যেহেতু 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার -10 মিটার, আর মিটার থেকে যখন সেন্টিমিটারে যাবা, যেহেতু সেন্টিমিটার ছোট একক, আর ছোট এককে যেতে হলে এই গুণ করতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার -10 এর সাথে গুণ হবে 100, অর্থাৎ 10 স্কোয়ার। যেহেতু মিটার বড় একক আর সেন্টিমিটার ছোট একক, আর ছোট একক যেতে গেলে কি করতে হবে বলো, গুণ করতে হবে। আর মিটারের সাথে সেন্টিমিটারের 100 সম্পর্ক, তাহলে 10 টু দি পাওয়ার 2 দ্বারা গুণ করে দাও, তাহলে এটা সমান কত হবে বলো, 10 টু দি পাওয়ার, এখানে ছিল 10 আর এখানে আছে কত বলো 2, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস, এটা প্লাস, তাহলে বাদ দিলে 10 থেকে 2 বাদ দিলে 8, তাহলে 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার। তাহলে দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার, আর 1 মিটার সমান 10 টু দি পাওয়ার 10 অ্যাংস্ট্রম। এই তিনটি কথা জানা থাকলেই দেখো তুমি খুব সহজে বিভিন্ন এককে কনভার্ট করে নিতে পারো। এবং ছোট একক এবং বড় একক যদি জানা থাকে, তাহলে তো
কথাই নেই। ছোট থেকে বড় এককে যেতে গেলেই ভাগ করতে হবে, আর বড় একক থেকে ছোট এককে আসতে গেলেই গুণ করতে হবে। এসব আমরা রেখা বর্ণালীর উৎস ও মৌল শনাক্তকরণ নিয়ে আলোচনা করি। রেখা বর্ণালীর উৎস। কোনো পরমাণুতে যখন বাইরে শক্তি দেওয়া যায় তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে লাভ দিয়ে শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করে, আবার শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। এবং যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করো, প্রতিটা মৌলের ইলেকট্রন বিন্যাস আলাদা আলাদা, অর্থাৎ একটির ইলেকট্রন বিন্যাসের সাথে অন্যটির ইলেকট্রন বিন্যাসের বহিস্থ কক্ষপথের কিন্তু মিল নাই। যেমন সোডিয়ামের বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন হলো, এরপরে ম্যাগনেসিয়াম কিন্তু তার বহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে তার বহিস্থ কক্ষপথে 3 ইলেকট্রন আছে। আর বহিস্থ কক্ষপথের ইলেকট্রন যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে তার শক্তির পরিমাণ ভিন্ন ভিন্ন, আর এই ভিন্ন ভিন্ন শক্তির কারণেই ভিন্ন ভিন্ন রেখা বর্ণালীর সৃষ্টি হয়। এখন যখন কোনো আলোক রশ্মি কোনো বস্তুর উপর এসে পড়ে এবং সেখান থেকে যখন প্রতিফলিত হয় এবং প্রতিফলিত হয়, তখন যে প্রতিফলিত রশ্মিগুলো যদি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে মেলে, অর্থাৎ 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে যদি তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলো রিফ্লেক্ট করে, তাহলেই কিন্তু আমরা দেখতে পাই। এগুলোকে আমরা দৃশ্যমান বলে থাকি। তো আমরা এই রেখা বর্ণালীর উৎস হবে কোনো পরমাণুতে যখন বাইরে থেকে শক্তি প্রদান করা হবে, তখন সেই শক্তি শোষণ করে লাভ দিয়ে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, অথবা নিম্ন শক্তি শোষণ করে লাভ দিয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, অথবা শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে, তখনই এই রেখা বর্ণালীর সৃষ্টি হয়। আর এই রেখা বর্ণালীর সাহায্যে মৌলকে শনাক্ত করা যায়। কেন মৌলকে শনাক্তকরণ করা যায়? কারণ প্রতিটা মৌলের রেখা বর্ণালী আলাদা আলাদা। যদি সোডিয়ামের রেখা বর্ণালী আগের থেকে জানা যায় এবং একটি অজ্ঞাত কোনো নমুনাতে যদি পরীক্ষা করা যায়, তাহলে যদি অজ্ঞাত কোনো নমুনাতে উৎপন্ন রেখা বর্ণালী আর সোডিয়ামের জন্য যে রেখা বর্ণালী তার সাথে যদি মিলে যায়, তাহলেই তো বোঝা যায় যে এটা সোডিয়াম। অনুরূপ করে যদি পটাশিয়ামের আগের থেকে রেখা বর্ণালীগুলো জানা যায় আর অজ্ঞাত কোনো নমুনায় রেখা বর্ণালী সৃষ্টি করার সময় যদি পটাশিয়ামের রেখা বর্ণালীর সাথে মিলে যায়, অর্থাৎ সঙ্গতিপূর্ণ হয়, তাহলে বুঝে নিতে হয় এটা পটাশিয়াম। তাহলে এভাবেই দেখো মৌলগুলোকে কি করা হয় বলো, শনাক্ত করা যায়। তাহলে খুব সহজেই রেখা বর্ণালীর সাহায্যে মৌলকে শনাক্ত করা যায়। এখন এসো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। বোরের তত্ত্ব দ্বারা খুব সহজে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে ব্যাখ্যা করা যায়। লক্ষ্য করো, কেন্দ্রের নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ, ষষ্ঠ কক্ষপথ, তারপরে সপ্তম কক্ষপথ। তো ইলেকট্রনগুলো নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে লাফ দিয়ে দিয়ে বিভিন্ন কক্ষপথে যেতে পারে, অর্থাৎ সর্বোচ্চ কক্ষপথ পর্যন্ত যেতে পারে, আবার শক্তি হারিয়ে অর্থাৎ শক্তি বিকিরণ করে আবার সর্বোচ্চ কক্ষপথ থেকে নামতে নামতে প্রথম কক্ষপথে আসতে পারে। আর ইলেকট্রন যখন চলে তার চলার পথকে আলোকিত করে। আর এভাবেই রেখা বর্ণালীর সৃষ্টি হয়। এখন বহিস্থ কক্ষপথ হতে ইলেকট্রন শক্তি হারাতে হারাতে প্রথম কক্ষপথ আসবে, আবার এখান থেকেও কিন্তু শক্তি বিকিরণ করতে করতে প্রথম কক্ষপথে আসতে পারে, আবার এই কক্ষপথ থেকেও শক্তি বিকিরণ করতে করতে প্রথম কক্ষপথে আসতে পারে, আবার এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে এবং এখান থেকেও তরঙ্গ আকারে নিচেই নামতে পারে। তাহলে দেখো এখানে একটি সিরিজ বা সারির সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। বিজ্ঞানী লাইম্যান তৈরি করেছিল বা পর্যবেক্ষণ করেছিল এটাকে, যার কারণে এটাকে বলা হবে লাইম্যান সিরিজ। এবার দেখো সেম কায়দায় বহিস্থ কক্ষপথ থেকে নামতে নামতে দ্বিতীয় কক্ষপথ, তার আগের কক্ষপথ থেকে তরঙ্গ আকারে নামতে নামতে
দ্বিতীয় কক্ষপথ এবং তার আগের কক্ষপথ থেকে নামতে নামতে দ্বিতীয় কক্ষপথ এবং এখান থেকে দ্বিতীয় কক্ষপথ এবং এখান থেকেও দ্বিতীয় কক্ষপথে নামতে পারে, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের নিচে নামবে না। পরবর্তীতে আবারও বহিস্থ কক্ষপথ থেকে নামতে নামতে তার আগের কক্ষপথ, এখান থেকে নামতে নামতে আগের কক্ষপথ এবং এখান থেকে নামতে নামতে আগের কক্ষপথ। অনুরূপ করে আবার বহিস্থ কক্ষপথ থেকে নামতে নামতে তার আগের কক্ষপথ, এখান থেকে নামতে নামতে আগের কক্ষপথ এবং এখান থেকে নামতে নামতে আগের কক্ষপথ। আবার বহিস্থ কক্ষপথ থেকে নামতে নামতে এখানে আসবে এবং এখান থেকে নামতে নামতে এখানে আসবে এবং বহিস্থ কক্ষপথ থেকে নামতে নামতে আসলে শুধু একটা রেখা বর্ণালী দেখা যাবে। দেখো, এটাকে বলা হবে লাইম্যান সিরিজ, তারপরটা হবে বামার সিরিজ, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ট সিরিজ বা ফান্ট সিরিজ, আর লাস্টেরটাকে বলা হয় হামফ্রিজ সিরিজ। এর মধ্যে প্রথম যেটা, সেটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। আর এই যে বামার সিরিজ, যেটা বামার সিরিজ, এই সিরিজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই বামার সিরিজটা হচ্ছে দৃশ্যমান, যেটা খালি চোখে দেখা যায়, আর বাকিগুলো হচ্ছে অবলোহিত। এখন এই বামার সিরিজে আবার আলফা, বেটা, গামা, ডেল্টা রশ্মির সৃষ্টি হয়। যখন এই তৃতীয় কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের মধ্যেও থাকবে, তখন এটাকে আমরা কি বলবো? আলফা, তারপরেরটা হবে বেটা, তারপরেরটা হবে গামা। তাহলে দেখো, আলফা, বেটা, গামা, ডেল্টা এবং এটা সর্বশেষ। এখন খুব সহজেই কোন সিরিজ থেকে কোনো তরঙ্গদৈর্ঘ্য রয়েছে কোনটা তা নির্ণয় করা যাবে। যদি বামা সিরিজ বলি, তাহলে বামা সিরিজের জন্য কোন 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 রেখাগুলো আছে এবং সেটা দৈর্ঘ্য কত সেটাও নির্ণয় করা যাবে। এবং শুধু বামা সিরিজ নয়, প্রত্যেকের জন্যই নির্ণয় করা যাবে। এখন এসো আমরা কিভাবে নির্ণয় করা যাবে তা একটু শিখে নিই। তোমাদেরকে কিন্তু পরমাণুর এনতম কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনের শক্তির রাশিমালা প্রতিপাদন করে এনেছি এবং সেখানে যা সূত্র উপপাদন করা হয় সেটাও কিন্তু তোমাদের জানানো আছে। তোমরা জানো এনতম কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনের শক্তি ইএন সমান -2 π² mz² e⁴ ভাগ n²h²। এটা যদি হাইড্রোজেন পরমাণুর জন্য হয় তাহলে জেড এর মান কত হবে বলো? 1 হবে। তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য হবে 2 π² mz, অর্থাৎ জেড এর মান 1 আর 1 কে স্কয়ার করলে 1 e⁴ বাই n²h²। এখন যদি কোনো ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ অথবা তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথ অথবা তৃতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে নেমে আসে, তখন যে প্রণালীর সৃষ্টি হয় আর ওই প্রণালীর তরঙ্গদৈর্ঘ্যের মান কত সবই কিন্তু নির্ণয় করা সম্ভব। মনে করি যে n2 কক্ষপথ হতে মনে করি n2 কক্ষপথ হতে n1 কক্ষপথে ইলেকট্রন আসলো।
লক্ষ্য করো N2 বলতে কিন্তু দ্বিতীয় কক্ষপথ নয়, বা N1 মানেও কিন্তু প্রথম কক্ষপথ নয়। N2 মানে যে কোনো, অর্থাৎ এই N1 অপেক্ষা বেশি। যদি লাইম্যান সিরিজ বলি তাহলে N1 অর্থাৎ প্রথম কক্ষপথ হবে, কারণ লাইম্যান সিরিজের জন্য N1 কিন্তু প্রথম কক্ষপথ। আর N2 সমান সমান হবে সে এই দ্বিতীয় কক্ষপথ থেকেও দেখো নেমে আসতে পারে, তৃতীয় কক্ষপথ থেকেও নেমে আসতে পারে, চতুর্থ কক্ষপথ থেকেও নেমে আসতে পারে, এবং পরবর্তী কক্ষপথ থেকেও নেমে আসতে পারে। অর্থাৎ এই যদি লাইম্যান সিরিজ বলি তাহলে লাইম্যান সিরিজের জন্য N1 সমান সমান 1 এবং N2 সমান সমান 1 থেকে বেশি হবে 2, 3, 4, 5 ডট ডট ডট। যদি দ্বিতীয় কক্ষপথ থেকে নেমে আসে তখন তরঙ্গ দৈর্ঘ্য কত বলে, তখন 2 বসাতে হবে। যদি বলি তৃতীয় কক্ষপথ থেকে যখন নেমে আসে তখন কত হবে, 3 বসাতে হবে। অনুরূপ করে যখন বামার সিরিজ হবে তখন অবশ্যই N1 সমান সমান, অর্থাৎ N1 এর মানটা অবশ্যই 2 হতে হবে। তাহলে বামার সিরিজের জন্য, বামারের জন্য এটা হচ্ছে লাইম্যান বামারের জন্য N1 সমান সমান কিন্তু অবশ্যই 2 হবে, কারণ বামারের জন্য দেখো N1 অর্থাৎ এই সর্বনিম্ন যেটা সেটা কিন্তু 2। তাহলে এই N1 দ্বারা আমরা বুঝাই যে সিরিজই হোক না কেন তার সর্বনিম্ন যেটা সেটা, এবং N2 মানে তার সর্বোচ্চ যেগুলো আছে সেটা যদি N1 সমান 2 হয় তাহলে N2 সমান 3, 4, 5, 6 হবে। আবার এই সিরিজটার জন্য সর্বনিম্ন দেখো 3 আছে, তাহলে N1 এর মান যদি 3 হয় তাহলে ওর সর্বোচ্চগুলো তাহলে 4, 5, 6, 7 এগুলো হতে পারে। এবার লক্ষ্য করো, তোমরা জানো ডেল ই সমান E2 মাইনাস E1। তাহলে এখানে আমরা E2 বলতে En2 মাইনাস En1, আর এটাও জানো ডেল ই সমান এইচ নিউ, এই En2 অর্থাৎ এখানে লক্ষ্য করো -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ ভাগ, দেখো জেডের মান 1 আছে, সো জেডের মান আর দেব না, একবারে e⁴ দিয়ে দিই, এম e⁴ ভাগ এন বলতে এখানে হবে N2, তার উপরে স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার মাইনাস En1। তোমরা ইচ্ছা করলে এই মাইনাস আর এই মাইনাসটাকে একবার প্লাস দিয়ে দিতে পারো, আর যদি এখানে প্লাস দাও তাহলে কিন্তু ব্র্যাকেট দেওয়া লাগবে না, কারণ দেখো En1 যখন সূত্র করো তখন এই মাইনাস প্লাস হয়ে যাবে, 2 পাই স্কয়ার m⁴ ভাগ এবার N1 স্কয়ার এইচ স্কয়ার, বা এইচ তোমরা জানো নিউ সমান সি বাই ল্যামডা, নিউ সমান সি বাই ল্যামডা। এটা কিভাবে মনে রাখবা, নবম দশম শ্রেণীতে পড়েছে ভি সমান সমান এফ ল্যামডা, ভি সমান সমান এফ ল্যামডা। তো ভি হচ্ছে বেগ আর এখানে সি হচ্ছে আলোর বেগ, তাহলে সি, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি এটাকে নিউ দ্বারা প্রকাশ করব, এবং ল্যামডা তো আছে, দেখো সি সমান নিউ ল্যামডা, তাহলে যেহেতু এখানে নিউ আছে তাহলে এখানে নিউ যখন বের করবা ল্যামডাটা নিচে চলে আসে, তাহলে দেখো নিউ সমান সি বাই ল্যামডা, নিউ সমান সি বাই ল্যামডা। দেখো এটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে, তাহলে এটাকে আমরা প্রথমে লিখবো এবং এটাকে পরে লিখবো এবং একবার এটাকে কমন দিয়ে দিই। দেখো এই দুইজনের মধ্যে কমন যাবে 2 পাই স্কোয়ার এম স্কোয়ার ভাগ এইচ স্কোয়ার, তাহলে এটাকে যদি কমন দাও তাহলে এখানে থাকবে 1/N1 স্কোয়ার, আর এর আগে দেখো মাইনাস আছে তাহলে -1/N2 তার উপরে স্কোয়ার। দেখো এটাকে এইচসি বাই ল্যামডা লেখা যায়, তাহলে 1/λ সমান, যেহেতু এইচসি উপরে আছে এটার সাথে গুণ পাবে 2 পাই স্কোয়ার এম ই স্কোয়ার
ভাগ এইচ এবং এইচ গুণ করলে কী হবে বলো, এইচ কিউব সি ইন্টু 1 ভাগ n1 স্কোয়ার মাইনাস 1/n2 তারপরে স্কোয়ার। রিডবার্গ ধ্রুবক হাইড্রোজেন পরমাণুর জন্য, কারণ দেখো এখানে জেড এর মান কিন্তু 1 বসানো আছে, অর্থাৎ জেড এখানে নাই, তাহলে এতটুকু সমান কি হবে বলো, জেড রিডবার্গ ধ্রুবক, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। আর এই রিডবার্গ ধ্রুবক 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 তারপরে স্কয়ার। এই রিডবার্গ ধ্রুবকের মান কিন্তু নির্ণয় করা যাবে, কেন? কারণ আর এই সমান 2 পাই স্কয়ার এম স্কয়ার এইচ কিউব সি। দেখো এই কনস্ট্যান্ট মানগুলো বসানোর পরে খুব সহজে রিডবার্গ ধ্রুবকের মান পাওয়া যাবে। এখানে এম এর মান হবে 9.1 ইন্টু 10⁻⁻। এবার লক্ষ্য করো, সিজিএস এককে নিব নাকি এসআই এককে নিব? রিডবার্গ ধ্রুবকে আমরা সিজিএস একক অ্যাপ্লাই করব, তাহলে এই ভরের একক কিন্তু গ্রাম হবে। তাহলে ভরের একক যদি গ্রাম হয় তাহলে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। ওকে, আর ই হবে 4.8 ইন্টু 10⁻⁻4 ইএসইউ অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এবং প্লাঙ্কের ধ্রুবক এইচ এর মান হবে 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড, এবং সি হবে 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো সবগুলো সিজিএস একক নিয়ে নিয়েছি, এখানে বসালে যে রিডবার্গ ধ্রুবকের মান আসবে সেটা এই কনস্ট্যান্ট মানের কাছাকাছি, অর্থাৎ প্রায় সমান। এই কারণে হিসাবের সুবিধার্থে ধরা হবে 109.678 সেন্টিমিটার পার। এখন খুব সহজে আর এইচ এর মান যদি জানা যায় এখানে বসিয়ে দেবা। এবার n1 এর মান দেওয়া থাকতে পারে, যদি না থাকে তাহলে কোনো সিরিজকে উল্লেখ করবে, এবং n2 কথাও বলে দেবে, তৃতীয় কক্ষপথ কি, চতুর্থ কক্ষপথ কি, পঞ্চম কক্ষপথ। এখন যদি বলা হয় আলফার জন্য আলফা অর্থাৎ এইচ আলফা নির্ণয় করতে বলে, তাহলে দেখো n1 = 2 এবং n2 = 3 হবে। এবার যদি বেটা নির্ণয় করতে বলে তাহলে n1 = 2 এবং n2 = 3 হবে। এবার যদি গামা নির্ণয় করতে বলে তাহলে n1 = 2 এবং n2 দেখো 3 হবে। অথবা কোনো সিরিজের n1 এর মান এবং n2 এর মান নির্দিষ্ট করে দিয়েও বলতে পারে, এবং সেই সিরিজটির জন্য তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পন সংখ্যা নির্ণয় করতে হতে পারে। যদি তরঙ্গ দৈর্ঘ্য বলে তাহলে এখান থেকে ল্যামডা বের করতে হবে, আর এইচ এর মান জানা আছে, n1 n2 জানা থাকে, তাহলে ল্যামডা বের করতে হবে। যেহেতু 1 আছে, ইনভার্স করা আছে, পরবর্তীতে এটাকে উল্টালেই কিন্তু ল্যামডা পেয়ে যাবা। এবং 1/λ-কে বলা হয় নিউ বার, কম্পন সংখ্যা। নিউ বার সমান হবে আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। এবং যেহেতু রিডবার্গ ধ্রুবকের একক সেন্টিমিটার পার, তাহলে নিউ হবে সেন্টিমিটার পার। আর যদি ল্যামডা নির্ণয় করো, যেহেতু 1 আছে, তাহলে 1 সেন্টিমিটার পার, অর্থাৎ এটা যে আর একবার উল্টাও তাহলে সেন্টিমিটার আসবে। আর সেন্টিমিটার আসলে যদি অ্যাংস্ট্রমে নিতে চাই নেবা, যদি মিটার নিতে চাই তাও নিতে পারবা। প্রথমেই কিন্তু শেখানো আছে কিভাবে একক কনভার্ট করতে হয়, কিভাবে কনভার্ট করতে হয়। তাহলে তো ভালো থাকবা, যখনই বাইরে যাবা হ্যান্ড স্যানিটাইজার সাথে করে নিবা। আজকের মতো এই পর্যন্তই রইল, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে অনলাইনেই দেখা হবে।
আল্লাহ হাফিজ।